শুভ বড়দিন আজ। দেশ ও বিশ্বের শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা। 5 তারকা হোটেলে আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। সবাইকে মেরি ক্রিসমাস। আনন্দটা আমরা সবার সাথে সহভাগিতা করতে চাই। মেরি ক্রিসমাস। সবাই মিলে মিশে থাকতে পারি, ঠিকভাবে বসবাস করতে পারি। যারা চলে গেছে কাছের মানুষ, তাদের স্মরণের জন্য আর কি এখানে আসি। বিশেষ দিনে বাবা মাকে স্মরণ করতে আমি কবর এসেছি এবং চার্চে এসেছি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাষ্ট্রপতির। বৈষম্যহীন দেশ গড়তে সম্প্রীতির বন্ধন মজবুত করার আহ্বান। মহামতি যীশুখ্রিস্টের শিক্ষা সারা জীবনে প্রতিফলিত হলে সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। দেশে দেশে বড়দিনের বর্ণিল আয়োজন। 5.5 বছর পর ফ্রান্সের নটরডেম গির্জায় যিশু ভক্তরা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুধু ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি, সংস্কারের পরেই নির্বাচন বললেন উপদেষ্টা। জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির আহ্বান জামাত আমিরের। সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারদের প্রতিবাদ সভা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ। কারসাজি ঠেকাতে পুঁজিবাজারে জরিমানার হিড়িক। 4 মাসে আদায় 720 কোটি টাকা। বেশি গুনেছে বেক্সিমকো সংশ্লিষ্টরা। শাস্তি দিতে এমন পদক্ষেপ বলছে টাস্ক ফোর্স। আড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রার্থনা, সঙ্গীত ও নানা বয়সের মানুষের পদচারণায় মুখর রাজধানীর বিভিন্ন গির্জা। অধিকাংশ এসেছেন সপরিবারে। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গির্জা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রার্থনা, সঙ্গীত ও নানান বয়সের মানুষের পদচারণায় মুখর গির্জা প্রাঙ্গণ। যিশু খ্রিস্টের জন্মদিনে নানা আয়োজন খ্রিস্ট ধর্মাবলম্বীদের। বুধবার সকাল থেকেই বড়দিনের উদযাপনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জপমালা রানী গির্জায় আসেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। অধিকাংশ এসেছেন সপরিবারে। প্রার্থনা সহ নানান আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন তারা। সবাইকে মেরি ক্রিসমাস। সমগ্র বিশ্বের জন্যই যেমন আনন্দের, আমাদের দেশের জন্য আনন্দের, এবং এই আনন্দটা আমরা সবার সাথে সহভাগিতা করতে চাই। আমাদের বড় প্রার্থনা আমরা যেন সবাই মিলে মিশে থাকতে পারি, ঠিকভাবে বসবাস করতে পারি। পুরো বছর ওয়েট করি যে এই দিনে আমরা সবাই একসাথে ফ্যামিলি সবাই মিলে মিশা শুনবো। এদিকে জমকালো আয়োজন ছেড়ে গির্জায় প্রার্থনা সেরে কেউ কেউ এসেছেন কবরস্থানে। সেখানে সমাহিত আছেন কারো মা, কারো দাদি, কারো প্রিয়জন। প্রার্থনা চলছে তাদের আত্মার মঙ্গল কামনায়। ধারণা করা হয় আজ থেকে 2024 বছর আগে জেরুজালেমের বেথেলহেমে মা ম্যারির কোলে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। মানবজাতিকে হিংসা ও বিদ্বেষের পথ থেকে সরিয়ে এনে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠায় করা ছিল তার জীবনের মূল লক্ষ্য। আজ তাই তার এই জীবন দর্শন প্রচারিত হোক সকল মানুষের মধ্যে, শান্তি প্রতিষ্ঠা হোক সমস্ত বিশ্বে, এই কামনাই করছেন তার অনুসারীরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বড়দিনের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী এবং বনানীর ঢাকার শেরাটন হোটেলে আছেন কাউসারা চৌধুরী কুমু। সরাসরি প্রথমে যাচ্ছি চন্দ্রিমার কাছে। চন্দ্রিমা, সবার অপেক্ষার প্রহর শেষ করে আজ বড়দিন, এবং এই বড়দিনকে কেন্দ্র করে কিন্তু রাজধানী সহ সারা দেশে নানা ধরনের আয়োজন চলছে। এবং এই মুহূর্তে কিন্তু আমি আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এইখানে কিন্তু বাচ্চাদের জন্য বড়দিন উপলক্ষে একদম জমকালো আয়োজন করা হয়েছে। একটু যদি দেখাই যে নানান ধরনের রাইডস ছিল এবং এটি সকাল থেকে শুরু হয়েছিল। এটি প্রায় 2টোর দিকে, এখন প্রায় শেষের দিকে প্রস্তুতি। কিন্তু মানে এইখানে বাচ্চারা যারা সারা
বছর আসলে ঢাকার বাচ্চাদেরকে তো বাইরে বের হবার সবার সাথে ইন্টারাকশন করার তেমন সুযোগ পাওয়া যায় না, এটা তাদের জন্য তেমন অন্যতম একটা সুযোগ ছিল। বাচ্চারা এখানে এসে খুবই খুশি হচ্ছিল। যদি একটু দেখা, এখানে হর্স রাইডিং থেকে শুরু করে টাওয়ার আছে এবং এখানে বাবল জাম্পিং তৈরি করা হয়েছে এবং এছাড়াও যেটা ছিল যে এখানে যারা টিকিট কেটে এন্ট্রি নিয়েছে তাদের জন্য কিন্তু একটি লটারি সিস্টেম ছিল এবং সেই লটারির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের প্রাইজ তাদেরকে দেওয়া হয়েছে এবং সকালে এখানে বাচ্চারা ঢোকার সাথে সাথে কিন্তু সান্তা ক্লজ তাদের সাথে ছিলেন এবং সান্তা ক্লজ সকলের হাতে আইসক্রিম তুলে দিয়েছে এবং সেই সাথে কিন্তু বাচ্চাদের জন্য নানান ধরনের স্ন্যাক্স আইটেম তারা এখানে রেখেছে, যেমন আইসক্রিম, নুডলস এবং চকলেট সহ নানান ধরনের স্ন্যাক্স আইটেম এখানে ছিল। এটা অনুষ্ঠানটা একেবারেই শেষের দিকে যদি দেখাই এবং বাচ্চারা তবুও রয়েছে বেশ কিছু এখানে এবং তাদের কিন্তু এই বড়দিনকে কেন্দ্র করে যত আয়োজন এবং সবাই বলছিলেন যে এখানে এসে তারা খুবই উপভোগ করছিলেন এবং তারা এই ধরনের আয়োজনের জন্যই কিন্তু অপেক্ষা করে। বড়দিন উপলক্ষে কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন গির্জাগুলোতে কিন্তু প্রেয়ার ছিল এবং সেখানে কিন্তু নানান ধরনের মানুষ অংশগ্রহণ করেছে এবং গির্জায় গিয়ে তারা তাদের প্রার্থনা শেষে কিন্তু তারা এরকম ধরনের বিভিন্ন ধরনের হোটেলগুলোতে যে তারা তাদের এই সময়টা আসলে উপভোগ করছে। একই সাথে যদি একটু বলতে চাই, এখানে কিন্তু জোকার রাখা হয়েছে তাদের জন্য, তাদেরকে এন্টারটেইন করার জন্য, মূলত বাচ্চাদের জন্য যেহেতু এই আয়োজনটা, এই বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য যত ধরনের আয়োজন পারা যায় তাই করা হয়েছে এবং এখানে কিন্তু বাবা মা এসেছে তাদের সন্তানদেরকে নিয়ে এবং ছোটদের সাথে বড়রাও তেমন উপভোগ করছিল। এই মুহূর্তে কিন্তু আমি চলে যাব আমার সহকর্মী কুমুর কাছে, তিনি আছেন ঢাকার শেরাটন হোটেলে, তার কাছে জানবো বড়দিনের আয়োজনের পরবর্তী খবর। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বনানী শেরাটন হোটেলে এবং এখানেও কিন্তু নানা উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে বড়দিনের যে অনুষ্ঠান। এখানে আমরা দেখেছি যে এখানেও রাজনগরীর যেমন বিভিন্ন হোটেল থেকে শুরু করে এবং একই সাথে যে তাদের গির্জাগুলো যেমন পালিত হচ্ছে, এই বড়দিনকে পালন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেভাবে এখানে এসেছে, একই সাথে কিন্তু আমরা দেখেছি ভিন্ন ধর্মের মানুষও এখানে সামিল হয়েছে, এই উৎসবে যোগ দিয়েছে। এখানে রয়েছে শিশুদের জন্য আলাদা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যে সার্বিক যে একটা বিনোদনের ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে। মানুষ যেমন প্রার্থনা করছে একই সাথে কিন্তু তারা আনন্দ উদযাপন করছে। আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বিশেষ করে ভিন্ন ধর্মের মানুষও এই উৎসবের সাথে বড়দিনের সাথে সামিল হয়েছে। তাদের একটাই ভাষ্য যে আসলে ধর্ম যার যার, উৎসব সবার, যার কারণে সবাই সামিল হয়েছে এবং এই মানে সকলের মধ্যে সব ধর্ম বর্ণ জাতির মধ্যে যেন সম্প্রীতি বজায় থাকে। দেশে যে এই মুহূর্তে যে একটি অপরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতি যাতে করে মানুষের স্বস্তি ফিরে আসে এটাই সকলের কাম্য। আমরা দেখেছি বাচ্চাদের জন্য আলাদা খেলার ব্যবস্থা রয়েছে, সেখানেও তারা কিন্তু তাদের যে আপন মনে যে শিশুটি তাদের খেলাধুলা করে সেই খেলাই তারা মত্ত হয়ে আছে। আমরা দেখেছি অভিভাবকদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন, এখানে নানা রকম আয়োজন করেছে। এখানেও এই যে বনানী হোটেল শেরাটনে সকাল থেকেই তারা আসলে উৎসাহে মেতেছে, উদ্দীপনায় মেতেছে, শিশুরা যে যার মতো করে খেলছে। মূলত তারা সকলেই চাচ্ছে যে বাচ্চারা যেন সকল ধর্মের মানুষরা যেন তাদের সম্প্রীতিটুকু বুঝতে পারে এবং শিশুদেরকে অভিভাবকরা নিয়ে এসেছেন যে শুধু নিজ ধর্ম পালন নয়, মানুষের প্রতি মানুষের যাতে করে মমত্ববোধ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা জাগ্রত হয় এবং অন্য ধর্মের প্রতিও মানুষের শ্রদ্ধাবোধ থাকে, সেটি তারা বারবার ব্যক্ত করেছেন। যাতে এক কথায় বলতে গেলে সকলের প্রতি সম্প্রীতি যেটা, সেই সম্প্রীতির মেল বন্ধনে আসলে আবদ্ধ হতে যেন কারোরই পিছপা দেখিনি, কারোরই কমতি দেখিনি, সকলের মধ্যে একটি আনন্দ দেখেছি, উৎসাহ দেখেছি। এবং যারা আয়োজক তারা বলছেন যে প্রতি বছরই এভাবে আসলে মূলত তারা আয়োজনটি করে থাকেন। এখানে ধর্ম যার যার সকলেই অংশগ্রহণ করতে পেরেছেন, সকলেই এসে একই সাথে হয়তো সামিল হচ্ছেন সকলে মিলে এবং বলছেন দেশে যে এই মুহূর্তে যে একটি অপরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি যাতে করে মানুষের মধ্যে স্বস্তি
ফিরে আসে, স্থিতিশীলতা বিরাজ করে, একে অন্যের মধ্যে যুদ্ধ বিগ্রহ থেকে যাতে করে স্বস্তিতে ফিরে আসে, এটি সকলের কাম্য আজকের দিন। রাজধানীতে বড়দিন উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে ঢাকার বাইরেও বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে, কেক কেটে ও গোশালায় মোমবাতি প্রজ্বলন সহ হয়েছে প্রার্থনা। মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়ে দেশ ও বিশ্বে শান্তি কামনা ভক্তদের। খ্রিস্টান পল্লীগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, জ্বালানো হয়েছে রঙিন বাতি। প্রথম প্রহরেই গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে, কেক কেটে ও গোশালায় মোমবাতি জ্বালিয়ে বড়দিনের প্রথম পর্ব সম্পন্ন করা হয়। কিছু গির্জায় 2 দফায় প্রার্থনাও হয়। পরে যীশুখ্রিস্টের ভক্ত অনুসারীদের মাঝে বিতরণ করা হয় কেক। 25 ডিসেম্বর যিশুর জন্মদিনকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করেন তার ভক্তরা। তাদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই এদিন যিশুর আগমন ঘটেছিল। তাই মানুষে মানুষে ভেদাভেদ কমে শান্তির বার্তা ভক্তদের। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যেমনিভাবে শান্তি, আনন্দ, ভালোবাসা এনেছিলেন, সেই শান্তি, আনন্দ, ভালোবাসা যেন পৃথিবীর সকলের মাঝে বিরাজ করে। ছেলে মেয়ে, নাতিপুতি সবাইকে নিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। পরিবার, দেশ ও বিশ্বের শান্তি এবং মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। তিনি এই পৃথিবীতে এসেছেন দুস্থ, গরিব, অসহায় মানুষদের মুক্তি দিতে এবং আমাদের শান্তি দিতে। বর্তমানে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল অবস্থা চলছে, সেইটা যেন দূর হয় এবং আমরা সবাই যেন মিলেমিশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন গড়তে পারি। মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আমাদের বড় হতে হবে, সেটাই বড়দিনের আসল উদ্দেশ্য। বড়দিনের আয়োজন ঘিরে গির্জায় গির্জায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। দুপুরে বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, বিশপ বিজয় নাইসেফরাস ডিক্রুজ, বিভিন্ন বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্টজন ও ধর্মীয় নেতারা। বড়দিন উপলক্ষে কেক কাটা ও ফটো সেশনে অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার চেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং একটা বিশ্বে একটি অনন্য উদাহরণ। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। বিশ্ব এগিয়ে যাক শান্তি, কল্যাণ ও আলোর পথে। উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়াকে প্রথমে নেওয়া হবে লন্ডনে। সফরসঙ্গী হবেন চিকিৎসক ও পরিবারের সদস্যসহ 15 জন। এর মধ্যে থাকছেন পুত্রবধূ শর্মিলা রহমান, 7 জন চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সচিব, 2 গৃহকর্মী, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন বিএনপি নেতা। শুধু ভোটের জন্যই এত মানুষ প্রাণ দেয়নি, রাষ্ট্র সংস্কারই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় কমিশন প্রস্তাবনা দিলে সংস্কার কাজ বাস্তবায়নের পরে নির্বাচন দেওয়া সম্ভব হবে বলে জানান উপদেষ্টা। পরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই, প্রায় 200 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব, এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। এদিকে জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকার অল্প সময়ের জন্য এসেছে জানিয়ে আমির বলেন, তাদের মাধ্যমে যেন আবার কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের 27তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর আইডিইবি ভবনে আলোচনা সভা। এতে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে অংশ নেন কয়েকশো ডিপ্লোমা প্রকৌশলী। প্রধান অতিথির বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চান তারা। মৌলিক বিষয়ের সংস্কার চাই, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে, এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। এর আগে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের পেশাজীবী ডাক্তারদের সম্মেলনে অংশ নেন কয়েকশো চিকিৎসক। জামায়াতের আমির বলেন, মানবিক বাংলাদেশ গঠনে চিকিৎসকদের অবদান রাখার সুযোগ সবচেয়ে বেশি। চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি, কারণ আল্লাহ তাআলা স্রষ্টা, তাই তিনি জীবন দিয়েছেন, তার পছন্দ মতো আমাদেরকে গঠন করেছেন, রং দিয়েছেন, মেধা দিয়েছেন। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এইটার পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। উন্নত গবেষণায় আরও মনোযোগী হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। একটা স্পন্দন সৃষ্টি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ বৈষম্যমূলক, অযৌক্তিক বলে মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিও তাদের। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনের প্রতিবাদ সভায় তারা একথা বলেন। সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববার সচিবালয়ে নজিরবিহীন অবস্থান কর্মসূচি পালন করেন প্রশাসন ক্যাডারের 4 শতাধিক কর্মকর্তা। এদিকে উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে গত মঙ্গলবার সব অফিসে 1 ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেন 25 ক্যাডারের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বুধবার সকালে শুরু হয় জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা। যোগ দেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক বিসিএস ক্যাডাররা। বিভিন্ন জেলার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারাও যোগ দেন অনলাইনে। এ সময় কর্মকর্তারা বলেন, গত 15 থেকে 17 বছর ধরে কিছু কর্মকর্তার দলীয় আচরণের কারণে সংকটজনক অবস্থায় চলে গিয়েছে প্রশাসন। তা উত্তরণে সংস্কার প্রয়োজন, তবে সংস্কার করতে গিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। মেধার প্রতি সাম্য প্রদর্শন করতে চাই, তবে সকল যুক্তিতে, সকল আইনি, সকল যৌক্তিক যুক্তিতে ওয়েবারের যে রেশনাল স্টেট গঠন করার জন্য আমলাতন্ত্রের জন্ম হয়েছিল, সেই আমলাতন্ত্র টিকাতে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক। এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, দিয়ে কেউ প্রশাসনে গিয়েছে, কেউ অন্যান্য ক্যাডারে গিয়েছে। আজকে এত বছর পরে এসে আবার তারা হলো প্রশাসনে আসবে। এটা তো একটা রাষ্ট্রকে অকার্যকর করা ছাড়া আমি আর কিছু মনে করি না।
এ সময় সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি তোলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে তারা সিভিল সার্ভিসকে শতভাগ নিরপেক্ষ করে তোলার আহ্বানও জানান। টেকনিক্যাল ক্যাডার থেকে জেনারেল ক্যাডারে আসার একটা প্রবণতা মনে হচ্ছে, তাহলে টেকনিক্যাল ক্যাডারের কি অবস্থা হবে? সেখানে তো পদশূন্যতা তৈরি হবে, কাজে বিঘ্ন হবে, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে চিহ্নিত করে, আপনাদের পদমর্যাদাকে ক্ষুণ্ণ করে, আপনাদের পারিবারিকভাবে আপনাদেরকে হেয় প্রতিপন্ন করে, আপনাদেরকে আপনাদের কর্মস্থল থেকে ঠিকমতো প্রমোশন না দিয়ে যে অন্যায় অবিচার করেছেন, সেই অন্যায় অবিচারের প্রথমত সংস্কার কমিটি সেটি তাদের দৃষ্টিতে আনবার জন্য আমি আজকের এই আয়োজনের মধ্যে দাবি করতে চাই। এ সময় রাষ্ট্রের সব কাঠামো সংস্কার প্রয়োজন বলে মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও আত্মসাতের মামলায় অভিযুক্ত ব্যবসায়ী পিকে হালদার। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে করে চলে যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক 10 লাখ টাকার বন্ডের বিনিময়ে পিকে হালদার ও তার 3 সহযোগীর জামিন মঞ্জুর করেন। তবে মামলা চলাকালে তাদের হাজিরা দেওয়ার পাশাপাশি দেশ ত্যাগ না করার শর্ত দেন বিচারক। পুঁজিবাজারে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার 4.5 মাসের মধ্যে কারসাজি ঠেকাতে জরিমানা করেছে 720 কোটি টাকার বেশি। বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউস সংশ্লিষ্টরা বলছেন, এভাবে জরিমানা আদায়ে বাজারে বাড়ছে অস্থিরতা। তবে বুঝে শুনেই জরিমানা আদায় করা হচ্ছে এবং আগামীতেও এ ব্যাপারে আরও সৃজনশীল পদক্ষেপ নেওয়ার আশ্বাস কমিশন টাস্ক ফোর্স কমিটির। বিস্তারিত মহির মারুফের রিপোর্টে। হাসিনা সরকার পতনের পর 19 আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেয় রাশেদ মাকসুদ কমিশন। দায়িত্বে এসে কারসাজির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে এখন পর্যন্ত জরিমানা করেছে 720 কোটি টাকারও বেশি। জরিমানার সবচেয়ে বড় অঙ্ক গুনতে হয়েছে বেক্সিমকোর শেয়ার সংশ্লিষ্টদের। গত অক্টোবরে প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির দায়ে 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একের পর এক জরিমানায় বাজার হয়ে উঠেছে অস্থিতিশীল। তলানিতে নামছে বিনিয়োগকারীদের আস্থার পারদ। এ অবস্থায় অনেকেই ব্যক্ত করেছেন হতাশা। ভালো ভালো শেয়ার কিনেছি, সেটা যদি লাভই না হয় তাহলে আমার এই বিনিয়োগ করে আমার লাভটা কি হলো? একদিন দুদিন বারবার আবার 4-5 দিন ফালাই আগের সাথে আরো নিচে নিয়ে যাচ্ছে। খারাপ কোম্পানি কি এটাকে রেকটিফাই করার দায়িত্ব কার? রেগুলেটরি বডির। এইটা যদি আমরা সবাই যদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে রেগুলেটরি বডির প্রয়োজন কি আছে? ব্রোকারেজ হাউসগুলো বলছে দ্রুত সমাধান না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হবে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা সারাদিনে তাদের কোনো ফোনই পাচ্ছি না, এবং ভালো ভালো বিনিয়োগকারীরা তারা শেয়ার সেল করে তারা বের হয়ে যাচ্ছে। কারণ তারা এই মার্কেটে যে আস্থা, যে একটা অভাব, সেই আস্থা তারা কখনোই ফিরে পাচ্ছে না। ভালো কোম্পানি কি বাজারে নাই? অবশ্যই আছে। তো সে স্কয়ার ফার্মা পারে না কেন? স্কয়ার ফার্মা তো 300 টাকা থাকার কথা, তারা 110% ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু কই, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। তবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের এর সদস্য বলেন, কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে নয়, দোষীদের শাস্তি দিতেই বাড়ানো হয়েছে জরিমানা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমরা দেখি যে বড় বড় ফাইন হচ্ছে এখন, গত কয়েক মাস ধরে দেখছি। তাহলে তাই যদি হয়ে থাকে, এর আগের যে কমিশন ছিল সেখানে তো এইগুলো তো যে রায়গুলো এখন হচ্ছে, বড় বড় দেখা যাচ্ছে পানিশমেন্টের ব্যাপার আসছে, এগুলো সবগুলো কিন্তু হয়েছে আগের যে কমিশন বা তার আগের কমিশন, সেই সময়কার ঘটনাগুলো। তাই তখন সেখানে পানিশমেন্ট দেওয়া হয় নাই কেন? আনুপাতিক হারে যারা কিনা সিদ্ধান্তের সাথে জড়িত, সেই স্পন্সর ডিরেক্টর যারা, তাদের ক্ষেত্রে হয়তো আনুপাতিক হারে শাস্তির ব্যাপারটা চিন্তা করতে হবে, সাধারণ শেয়ারহোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেটা মাথায় রেখে হয়তো আমাদের কোনো একটা সৃজনশীল উপায়তে এই শাস্তির ব্যাপারটা প্যাক করতে হবে। এদিকে মাত্রা অতিরিক্ত জরিমানার কারণে সাধারণ বিনিয়োগকারীরা যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ধান চালের জেলা হিসেবে পরিচিত নওগাঁয় নানা সংকটে বন্ধ হয়ে গেছে ছোট বড় প্রায় 1000 মিল চাতাল। কয়েকশো কোটি টাকা দেনা নিয়ে ব্যবসায়ীরা অনেকেই এখন আত্মগোপনে। এদিকে এসব মিল মালিকদের কাছে পাওনা টাকার দাবিতে আন্দোলনে নেমেছেন চাষি ও ব্যবসায়ীরা। আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম।
বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় নওগাঁয়। বিস্তীর্ণ সবুজে মোড়ানো এসব ধান মাঠ থেকে আসে হাটে। হাটের দরদামে পাইকার কেনার পর ধান থেকে চাল বের করতে নেওয়া হয় মিল চাতালে। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত চাল যায় দেশের বিভিন্ন প্রান্তে। কৃষিপ্রধান এ জেলার অর্থ বাণিজ্য হয়ে ওঠে ধান চাল কেন্দ্রিক। আর এই ধান চালকে কেন্দ্র করে গড়ে তোলা হয় প্রায় ১২০০র মতো ধানের চাতাল। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকারের সময় নেওয়া নানা পদক্ষেপে একের পর এক বন্ধ হতে থাকা এসব মিল চাতাল বর্তমানে ঠেকেছে ২০০-তে। বেশিরভাগ মিল চাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ব্যবসায়ী দেনার দায়ে গিয়েছেন আত্মগোপনে। প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে ধান নেওয়ার পর মিল চাতাল বন্ধ করে টাকা না দিয়ে অনেকে গা ঢাকা দিয়েছেন। আর পাওনা টাকা উদ্ধারে চাষি ও ব্যবসায়ীরা সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে ধর্ণা দিচ্ছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে। এই টাকাটা উনি দীর্ঘদিন ধরে দিচ্ছে না। আমাদের ১০-১৫ জন মারা গেছে। ইভেন্ট আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এখনো পর্যন্ত ১২ লক্ষ টাকা আমার পাওনা আছে। কিসে তোমাদের টাকা পাবা বলে ঢালাওভাবে পিটাতে লাগলো। প্রশাসনের কাছে তো আমরা দীর্ঘদিন যাবতই ঘুরতেছি, প্রায় ১ বছর যাবত আমরা প্রশাসনের কাছে, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের। ব্যবসায়ী নেতারা বলছেন, ক্ষতিগ্রস্ত চাষি ও ব্যবসায়ীদের পাওনা শত কোটি টাকা উদ্ধারে চেষ্টা করছেন তারাও। তাদের সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব আছে কিনা, সেগুলো ফাংশনিং আছে কিনা, সেগুলো যদি ফাংশনিং থাকে সেগুলোকে আটকায় রেখে আমরা টাকা ফেরত দেওয়ার হয়তো বা বন্দোবস্ত করতে পারবো না, কিন্তু একটা উদ্যোগ নিতে পারবো। সমিতির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব, তার জন্য অচিরেই এই টাকাগুলো যারা পাওনাদার আছে তাদের এই টাকা যেন পরিশোধ করে। স্থানীয় খাদ্য বিভাগ জানায়, জেলায় ৫৬টি অটো ও ১২৫টি হাস্কিং মিল চুক্তি সম্পাদন করে ধান চাল সরবরাহ করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ব্যবসায়ীদের ৫০% ভ্যাট ও ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চট্টগ্রামের রেডিসনে আয়োজিত আগামীর বিকশিত অর্থনীতি কেমন হবে শীর্ষক আলোচনা সভায় এ প্রস্তাব দেন তিনি। এ সময় ২০২৪-এর শহীদদের মর্যাদা দিতে দেশের সব শিল্প খাত সংস্কার করার কথা জানান উপদেষ্টা। অন্যদিকে চলতি বছর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বলে মনে করেন ব্যবসায়ীরা। এজন্য আর্থিক খাতে লুটপাট, দুর্নীতির বিচার ও কার্যকর সংস্কার চান তারা। আপনারা যেসব বিজনেসকে প্রতিনিধিত্ব করেন এখানে, সেখানে সম্ভাব্য একত্রিত হয়ে 50% ভ্যাট এন্ড ট্যাক্স বাড়ায় দেবেন। এর মাধ্যমে এই ২০০০ শহীদের মর্যাদা আমরা স্থাপন করতে পারবো। আমরা পারবো, আপনারা চেষ্টা করলে পারবেন। আমি এনবিআর চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি যে সেক্টরাল অ্যাপ্রোচ নেন, স্টিল ইন্ডাস্ট্রিকে ধরেন, একসাথে সবগুলোকে ধরেন। ছুটির দিনে জমে উঠেছে রিহ্যাব আবাসন মেলা। ক্রেতা দর্শনার্থীর কেউ পছন্দের ফ্ল্যাট প্লট বুকিং দিচ্ছেন, কেউ আবার খোঁজ খবর নিয়ে রাখছেন। তবে নির্মাণ খরচ বাড়ায় বছর ব্যবধানে ফ্ল্যাটের দাম বেড়েছে দ্বিগুণ। রিহ্যাব নেতারাও বলছেন, এরপরও মেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রি হবে। দীর্ঘ ৬ বছর ভাড়া বাসায় থাকেন ডাক্তার মাসুদ রানা। এবার নিজের একটি ঠিকানা খুঁজছেন। আবাসন মেলায় এসেছেন পছন্দের সেই ফ্ল্যাট বুকিং দিতে। ৪০ বছরে আপনি যে জিনিসটা করতে পারবেন, সেটার জন্য আপনি ৬৫ বছর ৬০ বছর পর্যন্ত ওয়েট কেন করবেন? শুধু মাসুদ রানা নয়, এমন অনেকে এসেছেন নিজের সাধ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট বা প্লট বুকিং দিতে। আজকে প্রাইমারি একটু কথা বলে গেলাম, হয়তো বা বিকেলে আবার আসতে পারি বুকিং দেওয়ার জন্য। কিস্তির যে সুবিধাটা দিচ্ছে দেখলাম, তাতে মনে হয় নেওয়া সম্ভব। এককালীন পেমেন্টে কিন্তু 30% ডিসকাউন্ট এবং কিস্তিতে কিন্তু 20% ডিসকাউন্ট আছে। নানা আকর্ষণীয় অফার দিচ্ছেন মেলায় অংশ নেয়া ১৭৫টি আবাসন কোম্পানি। আধুনিক একটা ভালো একটা কমার্শিয়াল বা বাণিজ্যিক একটা স্পেস আমরা দিতে পারবো সবাইকে। বিল্ডিং এর ছাদে আমরা তৈরি করে দেব এবং সবাই অল্প টাকার ভিতরে সবাই সাঁতার কাটতে পারবে। ওনাদের সাথে আমরা পরিচয় হচ্ছি, আমাদের গ্লাস সম্পর্কে তারা জানতে পারছে। আমরা 700 ppm এর গ্লাস দিচ্ছি, ক্লিয়ার গ্লাসটা। ক্রেতাদের সহায়তার জন্য ঋণ সুবিধা নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন মেলায় আসা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। আমাদের যদি ইন্টারেস্ট 12%, তবে কাস্টমার বেসিসে এটা আমরা আরও 1% আমরা কমিয়ে দিতে পারি। নির্মাণ সামগ্রীর দাম ও কোম্পানিগুলোর পরিচালন ব্যয় বাড়ায় ফ্ল্যাটের দাম বছরের ব্যবধানে দ্বিগুণ বেড়েছে। ডলারের দাম ছিল 89.90, সেটা এখন 124। আপনি কনভার্ট করেন, ইম্পোর্টেড আইটেমগুলোর মূল্য তো সেভাবে বেড়ে যাচ্ছে, কিছু করার নেই। সোমবারে শুরু হওয়া এবারের আবাসন মেলার পর্দা নামবে শুক্রবার রাত 10টায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের বড়দিনের খবর। নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ভয়াবহ অগ্নিকাণ্ডের 5.5 বছর পর ফ্রান্সের নটর ডেম ক্যাথেড্রালে আসতে পেরে খুশি যিশু ভক্তরা।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, সিরিয়াতেও উদযাপিত হচ্ছে বড়দিনের উৎসব। নানা রঙের ফানুস উঠছে গ্রিসের আকাশে। মনোমুগ্ধকর সেই দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের কজ্জিয়া স্কোয়ারে জড়ো হন হাজারো দর্শনার্থী ও স্থানীয়রা। ফানুস ওড়ানোর পাশাপাশি ছবি তুলে নিজেদের মতো আনন্দ উদযাপন করেন তারা। পরিবার, আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করেন, শান্তি কামনা করেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বাসিন্দাদের জন্য। ফানুসগুলো আকাশে উঠছে, আমরা সবাই অনেক খুশি। এথেন্সের উৎসব সবসময় অনেক বেশি সুন্দর হয়। স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালেও ধর্মীয় রীতিনীতি অনুসারে ক্রিসমাসের প্রার্থনা করা হয়। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের 5.5 বছর পর প্রথমবারের মতো সেখানে উপস্থিত হতে পেরে খুশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নটরডেম আবারও খুলেছে, যা আশা জাগানিয়া একটা ব্যাপার। পুনরায় খোলার পর প্রথম বড়দিন উদযাপন করছি আমরা। যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়াও সেজেছে মনোমুগ্ধকর আলোকসজ্জায়। দেশটির সাদনায়া শহরে মঙ্গলবার আলোকসজ্জায় সজ্জিত ক্রিসমাস ট্রি দেখতে জড়ো হন বাসিন্দারা। এ সময় সিরিয়ায় শান্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করেন তারা। আমরা সবাই খুশি। অন্য বছরের তুলনায় এ বছরটি একেবারে আলাদা। এ বছর নতুন সিরিয়ার জন্ম হয়েছে, জয় এসেছে। যিশু খ্রিস্টের জন্মদিনও, যিনি সমগ্র বিশ্বে শান্তি, ভালোবাসা বার্তা ছড়িয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও মঙ্গলবার সকালে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কিয়েভের গির্জাগুলোতে সমবেত হন ইউক্রেনীয়রা। মোমবাতি জ্বালিয়ে অশ্রুসিক্ত চোখে ঈশ্বরের কাছে স্বাভাবিক জীবনের প্রার্থনা করেন। ইতালির ভ্যাটিকান সিটিতে বড়দিনের উদযাপন শুরু হয় ধর্মযাজক পোপ ফ্রান্সিসের হাতে। প্রার্থনার উদ্দেশ্যে সেন্ট পিটার ব্যাসিলিকা গির্জায় সমবেত হন হাজারো মানুষ। এদিকে বড়দিনের সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে গির্জায় গির্জায় প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্তুগালেও উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এতে অংশ নিচ্ছেন পর্তুগালের খ্রিস্ট ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা। গোটা বিশ্বে শান্তি কামনায় স্থান পেয়েছে বড়দিনের প্রার্থনায়। পর্তুগালের লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। মধ্যরাতে মূল প্রার্থনার অনেক আগে থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের গির্জাগুলোয় ভিড় বাড়তে থাকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের। ঘড়ির কাঁটা রাত 12টা বাজতেই শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় যোগ দেন যীশু খ্রিস্টের অনুসারীরা। লিসবনের সবচেয়ে বড় প্রার্থনা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লিসবন ক্যাথেড্রালে। পর্তুগিজদের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন দেশটিতে ঘুরতে আসা বিভিন্ন দেশের পর্যটকেরাও। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরাও অংশ নেন প্রার্থনায়। যুদ্ধ, হানাহানি বন্ধ হয়ে গোটা বিশ্বে শান্তি ফিরুক, এ প্রার্থনাই ছিল এবারের বড়দিনের উপাসনায় মূল চাওয়া। In holiday at the moment, visiting my parents, and I've liked. This is my second midnight mass in Portugal. Last year I was in Comporta. And I went to the local village mass, which was lovely. পরিবারের সঙ্গে নৈশভোজ সেরে মধ্যরাতে প্রার্থনা আমাদের বড়দিন উদযাপনের মূল আনুষ্ঠানিকতার মধ্যে অন্যতম। এছাড়া মাস জুড়েই পর্তুগালে থাকে বড়দিনের নানা আয়োজন। আমরা এবার বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করছি। ইউরোপে বড়দিন উদযাপনের জন্য পর্তুগাল সেরা। চমৎকার আবহাওয়া বা বাহারি খাবারের আয়োজন সত্যি অন্যরকম। রাতে প্রার্থনা শেষে দিনব্যাপী রয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। পর্তুগিজদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা তাদের বড়দিন উদযাপনের জন্য বেছে নিয়েছেন পর্তুগালকে। অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ শেষে গোটা বিশ্বে শান্তি ফিরবে, এটি প্রার্থনায় চাইছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক পরিবারের সদস্য সহ সফর সঙ্গে 15 জন। বড়দিনের শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা।
5 তারকা হোটেলে আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়। এ ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।